কোনো কাজ হচ্ছে না। এত পরিমাণ গরম, মানুষের হাত পা জ্বলে যাচ্ছে। আগুন ঝরছে বৈশাখে, গরমে হাঁসফাঁস জনজীবন। চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা 42.7 ডিগ্রি। সড়কে পিচ গলে দুর্ঘটনা। অতিরিক্ত তাপমাত্রার কারণে পিচ গলে গেছে রাস্তায়, যার কারণে এটা দুর্ঘটনাটা ঘটছে। আর গরমে জ্বালা তো ঠেকতে পারি না, কি করবো আর। কর্মের খাতিলে বাইরে হইতে হয়। মের শুরুতেই বৃষ্টির পূর্বাভাস, জুমায় মসজিদে মসজিদে দোয়া। দেশবাসীর জন্য যেন আল্লাহ পাক এর রহমতের বৃষ্টির ব্যবস্থা করেন। আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করে নিয়ে 2 মে থেকে কালবৈশাখী ঝড়ের একটা সম্ভাবনা রয়েছে, তাপমাত্রা সহনীয় পর্যায়ে ফিরে আসার সম্ভাবনা রয়েছে। জনপদ আমরা তো চাবো লোডশেড মুক্ত রাখি। মেইন যোগান হলো আমার গ্যাস এবং তেলের যোগান দেওয়া। দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যার সময় সঙ্গে আছে আমি খান তাজনীন হাসান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ব্যাংককে শেখ হাসিনাকে রাজকীয় অভ্যর্থনা। থাই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে একটি চুক্তি ও 3টি সমঝোতা সই। বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও স্বাস্থ্য খাতে বিনিয়োগের আহ্বান। দেশের রাজনীতিতে ভারত পাকিস্তান, দিল্লির সহায়তায় আন্দোলন থামিয়েছে আওয়ামী লীগ, বলছে বিএনপি। ইসলামাবাদ উন্নয়নে বিস্মিত হলেও দেখতে পায় না বিরোধীরা, মন্তব্য ক্ষমতাসীনদের। এবং ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় 88 আসনে ভোট উৎসব। কেরালায় ভাগ্য নির্ধারণ হবে রাহুল গান্ধীর। পশ্চিমবঙ্গ, মণিপুর ও আসামে রেকর্ড 70% ভোট গ্রহণ। আগুন ঝরছে বৈশাখে, খরতাপে শহর নগর বন্দরে ওষ্ঠাগত প্রাণ। চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা 42.7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড। এই অবস্থার মধ্যেই কিছুটা স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস। মের শুরুতেই হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ। এদিকে তীব্র গরমে হাসপাতালে বেড়েই চলেছে শিশু রোগীর সংখ্যা। গরমে গাড়ি চালানো যায় না, বারবার পারমিশন লাগে। গরমের সমস্যা শরীরে অস্থিরতা ভাব লাগে। পরিমাণ গরম, মানুষের হাত পা জ্বলে যাচ্ছে। বেশিরভাগ জায়গায় কালবৈশাখী বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টি এবং বজ্রবৃষ্টির কারণে দেশের বেশিরভাগ জায়গায় তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস, কোথাও কোথাও তার চেয়েও বেশি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। জুমার নামাজ শেষে রাজধানীর বিভিন্ন মসজিদে বৃষ্টির জন্য বিশেষ মোনাজাত হয়েছে। চোখের পানি ফেলে মহান রবের কাছে শান্তির বৃষ্টির জন্য ফরিয়াদ করেন মুসল্লিরা। বাইরে তীব্র তাপপ্রবাহ, মসজিদের ভেতরে মহান রবের কাছে বান্দার ফরিয়াদ। জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে বৃষ্টির জন্য মোনাজাত করেন মুসল্লিরা। এদিকে ঢাকার কামরাঙ্গীরচরের সরকারি হাসপাতাল মাঠে জুমার নামাজ শেষে সৃষ্টিকর্তার কাছে বৃষ্টির প্রার্থনায় ইস্তিসকার নামাজ আদায় করেন এলাকাবাসী। নামাজ শেষে খোলা আকাশের নিচে মহান রবের দরবারে 2 হাত তোলেন ধর্মপ্রাণরা। আমাদের দেশবাসীর জন্য যেন আল্লাহ পাক এর রহমতের বৃষ্টির ব্যবস্থা করেন। তীব্র গরম থেকে একটু মুক্তি দেওক, একটু বৃষ্টি দেওক। এছাড়াও দেশের বিভিন্ন জেলাতেও বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায় করেছেন মুসল্লিরা। শুক্রবার সকালে রাজশাহী নগরীর 13 খাদিয়া স্টেডিয়াম প্রাঙ্গণে নামাজ শেষে কান্নায় ভেঙে পড়েন মুসল্লিরা। তীব্র গরম থেকে জনজীবন ও ফসল রক্ষায় বৃষ্টি চেয়ে ইস্তিসকার নামাজ হয়েছে মেহেরপুরেও। আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করে নিয়ে রহমতের বৃষ্টি নাজিল করবে আমাদের প্রতি। এই বিপদ থেকে একমাত্র আল্লাহ তাআলাই রক্ষা করতে পারেন। এছাড়াও ইস্তিসকার নামাজ আদায় করা হয় মাগুরা, ঝিনাইদহ, ঝালকাঠি, নাটোর ও জামালপুরে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। ভরা গ্রীষ্মে সরবরাহ বাড়ানোর সিদ্ধান্তের মধ্যেও প্রাকৃতিক গ্যাসের অভাবে হোঁচট খাচ্ছে চাহিদা মাফিক বিদ্যুৎ উৎপাদন। প্রতিমন্ত্রীর দাবি, চাহিদা মতো গ্যাস পেলে সর্বোচ্চ 18,000 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন সম্ভব। এদিকে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনেও লোডশেডিংয়ের ভোগান্তিতে নাকাল প্রান্তিক জনপদের মানুষ। ব্রাহ্মণবাড়িয়া থেকে ফিরে সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় আরও জানাচ্ছেন দেবাশিস রায়।
প্রশ্ন হলো, দেশে বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা প্রায় 150, উৎপাদন সক্ষমতাও 26,000 মেগাওয়াটের ঘর ছাড়িয়েছে। তবু কেন লোডশেডিংয়ের ভোগান্তি? এর উত্তর কিছুটা পাওয়া গেল দেশের প্রথম পাওয়ার হাব হিসেবে স্বীকৃত আশুগঞ্জের এই কেন্দ্রগুলোতে। এখানে ছোট বড় মিলিয়ে সরকারি বিদ্যুৎ উৎপাদনের ইউনিট 6টি, কিন্তু সবগুলো চলছে না পর্যাপ্ত গ্যাসের অভাবে। এই মুহূর্তে 1200 মেগাওয়াট চলছে, সক্ষমতা 1600 মেগাওয়াট, বাকি 400 মেগাওয়াট হচ্ছে না গ্যাসের, এই মুহূর্তে গ্যাসের অভাব। চলতি মাসে সর্বোচ্চ 16,233 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। এই মৌসুমে 18,000 মেগাওয়াট পর্যন্ত চালের শঙ্কা আছে প্রাথমিক জ্বালানি কেনার প্রয়োজনীয় অর্থের সংকুলান নিয়েও। আমার মেইন সমস্যা হলো যে পাওয়ার প্ল্যান্টগুলি চালু রাখ। আমরা তো চাবো লোডশেড মুক্ত রাখতে। আমি তো বললাম পাওয়ার প্ল্যান্ট তৈরি, ওই লেভেল পর্যন্ত ট্রান্সমিশন লাইনও তৈরি আছে, 18,000 পর্যন্ত দেওয়া, ডিস্ট্রিবিউশনও তৈরি আছে। মেইন যোগান হলো আমার গ্যাস এবং তেলের যোগান দেওয়া। সঞ্চালন এবং উৎপাদন মিলিয়ে অন্তত 1,500 থেকে 2,000 মেগাওয়াট বিদ্যুতের লোডশেডিং নিয়েই পার হচ্ছে দিন। প্রান্তিক পর্যায়ে বিদ্যুৎ শতভাগ ঘোষণা করা হলেও শুধুমাত্র প্রাথমিক জ্বালানির অভাবেই এই আশুগঞ্জের পাওয়ার হাবের সবগুলো ইউনিট চালানো সম্ভব হচ্ছে না পূর্ণোদ্যমে। এমন সংকটগুলোর সমাধান না হলে শতভাগ বিদ্যুতের সুফল মানুষের ঘরে ঘরে পৌঁছানো দুষ্কর হবে বলছেন সংশ্লিষ্ট প্রকৌশলীরা। দেবাশিস রায়, সময় সংবাদ, আশুগঞ্জ পাওয়ার স্টেশন, ব্রাহ্মণবাড়িয়া। বিনিয়োগের জন্য থাইল্যান্ডকে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল ছেড়ে দেবে বাংলাদেশ। পাশাপাশি দেশটির সঙ্গে এবছরই মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের জন্য আলোচনা শুরু হবে বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠকের পর 5 কূটনৈতিক দলিলে সই করে ঢাকা ব্যাংকক। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 6 দিনের সফরে এখন ব্যাংককে। সফরের তৃতীয় দিন সকালে দেশটির গভর্নমেন্ট হাউসে পৌঁছালে এভাবেই লাল গালিচায় রাজকীয় সংবর্ধনার আয়োজন করা হয় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে। রীতি অনুযায়ী 3 বাহিনীর চৌকস দল সশস্ত্র সালামে সম্মান জানায় শেখ হাসিনাকে। বাজানো হয় 2 দেশের জাতীয় সঙ্গীত। শ্রেথা থাভিসিনকে সঙ্গে নিয়ে গার্ডও পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে 2 শীর্ষ নেতা একান্ত বৈঠক করেন। সেখানকার পরিদর্শন বইতেও স্বাক্ষর করেন শেখ হাসিনা। এরপর 2 দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের নিয়ে শুরু হয় আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক, যেখানে থাইল্যান্ড এবং বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রী থাভিসিন। বড় পরিসরে আলোচনা হয় 2 দেশের সম্ভাবনাময় সবগুলো খাত নিয়ে। Thailand appreciates Bangladesh's role in providing humanitarian assistance for displaced Rohingya since 2017. Thailand has also given our support towards Bangladesh's endeavor in order to achieve a sustainable solution in this matter. একই সময়ে সরকার প্রধান শেখ হাসিনা থাইল্যান্ডকে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বান জানান। I propose to the Thai side to invest in our special economic zones and high-tech parks and to take one special economic zone exclusively for Thailand. Regarding maritime connectivity, we discussed the direct shipping line between Ranong Port and Chattogram Port. I also proposed him to explore the possibility of investing in hospitals and medical facilities in Bangladesh. সবশেষ 2 প্রধানমন্ত্রীর উপস্থিতিতে কূটনৈতিক দলিল সই হয়। বৈঠকের পর 5টি চুক্তি সমঝোতায় সই করেন 2 দেশের সংশ্লিষ্ট মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। দেবাশিস রায়, সময় সংবাদ। রাজনীতিতে এবার ভারত পাকিস্তান প্রসঙ্গ। আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে বিরোধী দল দমনে সহায়তা করেছে ভারত, এমন অভিযোগ করে বিএনপি দেশটির পণ্য বয়কটের আহ্বান জানিয়ে মাঠ গরম করছে। অন্যদিকে ক্ষমতাসীন দলের নেতারা বলছেন 71-এ পরাজিত পাকিস্তান ও বাংলাদেশের উন্নয়ন দেখে বিস্ময় প্রকাশ করছে, কিন্তু তা চোখে পড়ে না বিরোধীদের।
নগরীর শান্তিনগর মোড়ে স্যালাইন ও পানি বিতরণ অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম দাবি করেন, জনগণ নয়, ভারতের সমর্থনে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। পুলিশ দিয়ে বিজেপি দিয়ে বিএনপি থামাইতে পারে, বর্ডারের হত্যা থামাইতে পারে না, মানুষের পেটের জ্বালা থামাইতে পারে না। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরাম আয়োজিত এক সভায় বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, আওয়ামী লীগের মিত্র ভারতের আগ্রাসন বন্ধে তাদের পণ্য বয়কটের আন্দোলন অব্যাহত থাকবে। ষড়যন্ত্রের মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনকে স্তব্ধ করে দিয়েছেন। সহযোগিতা পাচ্ছেন প্রতিবেশী দেশ ভারত থেকে। আগ্রাসন নীতি পরিহার করো। এদিকে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক ইস্যুতে সংবাদ সম্মেলন করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বিএনপির কড়া সমালোচনা করে বলেন, পাকিস্তানিরাও বাংলাদেশের উন্নয়ন দেখে রীতিমতো বিস্মিত, কিন্তু তারপরও কোনো কিছুই দেখতে পায় না দলটি। আজকে বাংলাদেশের যে উন্নতি, এটা দেখে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ লজ্জিত হন। পাকিস্তান আজ বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে, অথচ বাংলাদেশের বিরোধী দল উন্নয়ন দেখতে পায়। তারা দিনের আলোতে রাতের অন্ধকার। উপজেলা নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করছে না জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবারও হুঁশিয়ারি দেন, নির্বাচনে এমপি মন্ত্রীদের স্বজনরা কেউ অংশ নিলে ব্যবস্থা নেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে অংশ নেয় ৭৩ জন নেতাকর্মীকে বহিষ্কার করেছে বিএনপি। বিকেলে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দলটি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ৮ মের উপজেলা নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে যারা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদেরকে গঠনতন্ত্র মোতাবেক প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এর আগে বর্তমান সরকারের অধীনে কোনো জাতীয় বা স্থানীয় নির্বাচনে অংশ না নিতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেয় বিএনপির হাইকমান্ড। সন্ধ্যার সময় শান্তিপূর্ণভাবে শেষ হলো ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ৮৮ আসনের ভোট উৎসব। এদিন রাহুল গান্ধী, ওম বিড়লা, হেমা মালিনী, শশী থারুরের মতো হেভিওয়েট প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হলো। পশ্চিমবঙ্গ, মণিপুর ও আসামে রেকর্ড ৭০% ভোট পড়েছে। কেরালা থেকে সুব্রত আচার্যের রিপোর্ট, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। দক্ষিণ ভারতের কেরালা রাজ্যের ওয়ানারার একটি ভোট গ্রহণ কেন্দ্রের ছবি এটি। গণতান্ত্রিক অধিকার প্রয়োগের জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন ভোটাররা। শুধু কেরালার রাহুল গান্ধীর কেন্দ্রেই নয়, দ্বিতীয় দফায় দেশটির 13টি রাজ্যের 88টি আসনেই এমন চিত্র ছিল দিনভর। প্রায় সব ভোট কেন্দ্রেই নারী পুরুষ থেকে শুরু করে সব বয়সী ভোটারদের সরব উপস্থিতি রীতিমতো ভোট উৎসবে পরিণত হয়। শুক্রবার দ্বিতীয় দফার ভোট হয়েছে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, বিহার, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, মণিপুর সহ 13টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে। শান্তিপূর্ণভাবে শেষ হলো ভারতের দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন। এই নির্বাচনের মধ্য দিয়ে 2 দফায় 190 লোকসভা আসনের ভোট দিলেন প্রায় 40 কোটি ভোটার। কেরালার ওয়ানডে কেন্দ্র থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। সন্ধ্যার সময় নারী ক্রিকেটের খবর। ভারতের বিপক্ষে 5 ম্যাচের টি20 সিরিজ সামনে রেখে একদিনের বিশ্রামের পর সিলেটে ফের অনুশীলনে বাংলাদেশ নারী ক্রিকেট দল। শুক্রবার আউটার স্টেডিয়ামে ম্যাচ আবহে নিজেদের ঝালিয়ে নেন নিগার সুলতানা জ্যোতির দল। নিজেদের মধ্যে ভাগ করে প্রস্তুতি ম্যাচ খেলে লাল সবুজের প্রতিনিধিরা। এছাড়া ছিল নেট সেশনের ব্যবস্থাও। ঘরের মাঠে বিশ্বকাপের আগে এই হাই ভোল্টেজ সিরিজকে সামনে রেখে সর্বোচ্চ প্রস্তুতি নেয়ার লক্ষ্য জ্যোতি মারুফাদের। এদিন অনুশীলন করেন ভারতীয় নারীরাও। প্রথম টি20 মাঠে গড়াবে 28 এপ্রিল। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আগুন ঝরছে বৈশাখে, গরমে হাঁসফাঁস জনজীবন। চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা 42.7 ডিগ্রি। মের শুরুতেই বৃষ্টির পূর্বাভাস, জুমায় মসজিদে মসজিদে দোয়া। ব্যাংককে শেখ হাসিনাকে রাজকীয় অভ্যর্থনা। থাই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে একটি চুক্তি ও 3টি সমঝোতা সই। বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও স্বাস্থ্য খাতে বিনিয়োগের আহ্বান। এবং
দেশের রাজনীতিতে ভারত পাকিস্তান দিল্লির সহায়তায় আন্দোলন থামিয়েছে আওয়ামী লীগ, বলছে বিএনপি। ইসলামাবাদ উন্নয়নে বিস্মিত হলেও দেখতে পায় না বিরোধীরা, মন্তব্য ক্ষমতাসীনদের। এই ছিল সন্ধ্যার সময়। জনপদের সময় থাকবেন সহকর্মী নাবিলা সোহার। ধন্যবাদ নাজনীন। জনপদের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। সময় শেষ।